বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় আল্লাহর অশেষ রহমতে এই বৈশ্বিক যে করোনা মহামারী চলছে তার মধ্যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এই কামনা করছি। প্রিয় বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমরা তাহলে আলোচনা শুরু করছি। তোমাদেরকে পপি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তাহলে আজকের ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। তোমরা কিছু মহিলাদের ছবি দেখতে পাচ্ছ। মহিলাদের আরেকটি নাম আছে, আমরা সেই নামে তাদেরকে চিনি। তাহলে দেখো, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নারী কবিতা। লিখেছেন কে? এটা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। খেয়াল করো, যদি আজকে আমরা পাঠে মনোযোগী হই তাহলে এই জিনিসগুলো আমরা অর্জন করতে পারি। কি সেটা? কবি নজরুল ইসলামের পরিচিতি বলতে পারবো, নতুন শব্দের অর্থ বাক্য রচনা করতে পারবো, নারী কবিতার মূল ভাব ব্যাখ্যা করতে পারবো, যদি আমরা আজকে ক্লাসে সচেষ্ট হই। দেখো, আমরা একটা ছবি দেখছি, একটা নারীর ছবি। নারী, আমাদের পরিচিত নারী, তিনি একজন কবি। নাম কি? সুফিয়া কামাল। পাশে আরেকজন নারীর ছবি আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের একটা পরিচিত নারী, নাম হচ্ছে বেগম রোকেয়া। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নারী। এই কবিতাটি লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে নারীরা, বাম পাশের ছবিটা একজন নারী মাথায় ভারী বস্তু অর্থাৎ ইট বহন করছে। ডান পাশে আমরা কিছু নারীর ছবি দেখছি, তারাও পরিশ্রম করে তাদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে। নিচে আরেকজন নারীর আমরা ছবি দেখতে পাচ্ছি, উনি আমাদের দেশে বেশ পরিচিত। দেখো, এটা কার ছবি? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের ছবি, আমাদের জাতীয় কবি। জাতীয় কবির চাইতেও তার আরেকটি নাম বেশ উজ্জ্বল হয়ে আছে, যে তিনি বাংলাদেশের একমাত্র উপাধিপ্রাপ্ত, মানে বিদ্রোহী উপাধিপ্রাপ্ত কবি কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল সম্পর্কে একটু জেনে নেই। জন্ম দেখো 1899 খ্রিস্টাব্দের 25শে মে, বাংলা হচ্ছে 1306 বঙ্গাব্দ 11ই জ্যৈষ্ঠ। দেখো, বাঙালি পল্টনে যোগদান, বাংলা ভাষায় ইসলামী গান ও গজল রচনা করেন। অর্থাৎ কবি যখন দশম শ্রেণীতে পড়াশোনা করছিলেন সেই সময় প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি বাঙালি পল্টনে যোগদান করেন। আর তারপরে সেখান থেকে যখন বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়, তারপর তিনি দেশে ফিরে এসে কি করেন? কবিতা লেখা, গান রচনা, গজল রচনা, এগুলোতেই মনোনিবেশ করেন। তার রচনাবলী দেখো: অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, রিক্তের বেদন। এছাড়া আরও অনেক গল্প, উপন্যাস, গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন। মৃত্যু: কবি বরেণ্য কবি 1976 সালে 29 আগস্ট, বাংলা 1383 বঙ্গাব্দ 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেন। তার প্রতিভা অনন্য। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, অভিনেতা,
শিল্পী, গীতিকার, সুরকার, প্রবন্ধ, গল্প সাহিত্যের সকল শাখায় তার অবিচ্ছেদ্য পদচারণা রয়েছে। আমরা এখন যদি যে এখানে একটা ব্যতিক্রমী একটা পদবি আছে যে অভিনেতা, তা আমরা এখন যদি ইউটিউবে ঘুরে আসি তাহলে সেখানে তার অভিনয় আমরা দেখতে পাবো। তোমরা জেনে থাকবে যে কবি প্রথম মহাযুদ্ধ থেকে ফিরে এসে ধূমকেতু পত্রিকায় যখন তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় তখন তার কিন্তু খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। সে থেকেই কিন্তু এই কবিকে বিদ্রোহী কবি বলা হয়। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। দেখো, কবি বলেছেন যে আমি সাম্যের, সমতার গান গাই। বলছে আমার চোখে পুরুষ রমণী, অর্থাৎ পুরুষ আর মহিলা বলে কোনো কিছুই ভেদাভেদ নাই। তা আমরা এখানে একটা ছবি দেখছি যে নারীরা গার্মেন্টসে কাজ করছে। এখানে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমের খেলোয়াড়রা খেলায় রত রয়েছেন। আরেকজন খেলোয়াড় ব্যাট উঁচিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। সাধারণত 4 বা 6 অর্থাৎ 4 এবং 6 রান যখন করেন খেলোয়াড়রা তখন সাধারণত এই ধরনের ব্যাট উঁচিয়ে অভিবাদন জ্ঞাপন করেন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে বিশ্বে যা কিছু বড় বড় জিনিস সৃষ্টি হয়েছে, মহান কিছু সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু শুধু পুরুষরা করেনি, বরং পুরুষদেরকে প্রেরণা দিয়েছে নারী। তাই বলা হয় যে কি করেছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দেখো, আমরা কিছু ছবি দেখছি। ছবিতে বাম পাশে বেশ কয়েকজন মহিলার ছবি অর্থাৎ নারীর ছবি দেখছি আমরা, আর ডান পাশে আমরা ডক্টর ইউনূসের আমরা ছবি দেখছি। ডক্টর ইউনূস একমাত্র বাংলাদেশি যিনি বিশ্বের সবচেয়ে বড় পদক যেটা নোবেল প্রাইজ তিনি অর্জন করেছেন। তিনি কিন্তু একা অর্জন করেননি, তার সঙ্গে তার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের মহিলাদের অবদানের জন্যই কিন্তু ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন। তাহলে ভূমিকা কাদের ছিল? নারীদের, সেই সঙ্গে পুরুষের। তাহলে এখানে নারী পুরুষ, নারী গ্রামীণ ব্যাংকের বেশিরভাগ কর্মী কিন্তু নারী, বেশিরভাগ সদস্যই কিন্তু নারী। তাহলে নারীদের পদচারণা কাজকর্মের ফলেই কিন্তু ডক্টর ইউনূসের নোবেল প্রাইজ পাওয়া সম্ভব হয়েছিল। তাই বলেছে যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু হলো পাপ তাপ বেদনা অশ্রুবাইরি, অর্ধেক তারে আনিয়াছে নর, অর্ধেক তার নারী। আবার ওই কথাটা বলা হচ্ছে যে বিশ্বে যা কিছু হলো পাপ তাপ বেদনা অশ্রুবাইরি, অর্ধেক তারে আনিয়াছে নর, অর্ধেক তার নারী। তাহলে সব কিছুতেই পুরুষ এবং মহিলার অবদান আছে, অর্থাৎ নারী পুরুষের অবদান আছে। আমরা বেশ কিছু নারীর ছবি দেখছি এখানে। তোমরা জেনে থাকবে যে বাংলাদেশে মোট যে জনসংখ্যা তার অর্ধেকেরও কিছু বেশি নারী রয়েছে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। দেখো, আমরা বাম পাশে নারীর ছবি দেখছি, ডান পাশেও নারী। আমাদের ওই যে পাহাড়, হিমালয়ের সর্বোচ্চ চূড়া এভারেস্ট যে নারী জয় করেছেন, যারা জয় করেছেন তাদের ছবি আমরা দেখছি। আর ডান পাশে আমরা একজন নারীর ছবি দেখছি যিনি ঘাতক দালাল নির্মূল কমিটির চেয়ারম্যান অর্থাৎ প্রধান ছিলেন। তিনি অবশ্য বেশ কিছুদিন আগে তিনি
পরলোক গমন করেছেন। তাহলে এখানে কি দেখছি আমরা, যে পুরুষরা না, নারীরাও কিন্তু সমাজের জন্য, দেশের জন্য, আমাদের জন্য ভূমিকা রাখতে পারে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁদুর সিঁতুর, লেখা নাই তার পাশে। বলছে কোন যুদ্ধে যে কত নর অর্থাৎ পুরুষ আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, তার ইতিহাস লেখা আছে, কিন্তু বলছে কত নারী দিল সিঁদুর সিঁতুর, লেখা নাই তার পাশে। তাহলে তার এই যে পুরুষের পাশে নারীরও কিন্তু অবদান আছে, সেটা কিন্তু আমরা লিখিনি বা লিখিত ইতিহাস আমরা হয়তো বানাতে পারিনি। আমরা ছবি দেখছি যে একটা যুদ্ধের ছবি, বাম পাশের ছবিতে। ডান পাশে আমরা ছবি দেখছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে 1971 সালে 16 ডিসেম্বর মিত্র বাহিনীর কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান যিনি ছিলেন, তিনি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাকে দেখতে পাচ্ছি। এভাবে দেখো, শুধু পুরুষ না, নারীরাও কিন্তু আমাদের সমাজে, আমাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কিন্তু অনবদ্য ভূমিকা রেখে চলেছেন। কত মাতা দিল হৃদয় ও পাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। তাহলে আমরা বিভিন্ন, যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে 1971 সালে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু বিভিন্ন জায়গায় ফলকে তাদের কিন্তু নাম উজ্জ্বলভাবে লেখা হয়েছে। কিন্তু কত মাতা হৃদয়ে ক্ষত হয়েছে, কত বোন সিঁদুর সিঁতুর বিসর্জন দিয়েছে, সেগুলো কিন্তু আমরা এই স্মৃতির পাশে লিখতে ব্যর্থ হয়েছি। দেখো, একজন মহিষী নারী, তোমরা চিনে থাকবে, কি নাম তার, মাদার তেরেসা। তিনি এই উপমহাদেশে তার জন্ম হয়নি, কিন্তু তিনি এই উপমহাদেশের মানুষের জন্য তিনি কাজ করে গেছেন। মাদার তেরেসা একজন নারী, কিন্তু নারী হয়েও তিনি যদিও তিনি মারা গিয়েছেন 1997 সালে, কিন্তু এখনো আমরা কিন্তু তার নাম স্মরণ করি, বা তার নামে বেশ কিছু এখনো প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মধ্যে অসহায়, হতদরিদ্র, সমাজের বঞ্চিত মানুষের সেবা করা হয়। ডান পাশে দেখছো কি, এটা জাতীয় স্মৃতিসৌধ, আমাদের বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। এটা কিসের প্রতীক? এটা হচ্ছে আমাদের গৌরবের প্রতীক। কারণ মহান মুক্তিযুদ্ধে অসংখ্য বাংলার দামাল ছেলেরা আত্মাহুতি দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন দেশের স্বাধীনতার জন্য। তাদেরই প্রতীক স্বরূপ এই সাভারে, বাংলাদেশের ঢাকার কাছাকাছি সাভারে জাতীয় স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে। আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই, কিছু কঠিন শব্দ, যেমন সাম্য। যেমন কবি বলেছে, সাম্যের গান গাই। সাম্য মানে কি? সমতা। সাম্য মানে হচ্ছে সমতা। মহীয়ান, মহীয়ানের অর্থ হচ্ছে সুমহান। মহীয়ানের অর্থ হচ্ছে সুমহান। রণ, রণ মানে হচ্ছে যুদ্ধ বা লড়াই। যেমন আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, যে যুদ্ধের মাধ্যমে আমরা যে দেশে বসবাস করছি আজকে, সেই দেশ স্বাধীনতা লাভ করে। বলছে কত নারী দিল সিঁদুর সিঁতুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে। তাহলে কত নারী দিল সিঁদুর সিঁতুর, দেখো যে বিধবা হয়েছে, অনেক নারী স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, নিঃস্ব হয়েছে, রিক্ত হয়েছে। তাই বলছে কত নারী দিল সিঁদুর সিঁতুর, এর অর্থ হচ্ছে অসংখ্য নারী তার স্বামীকে হারিয়েছে। বিজয় লক্ষ্মী নারী, দেখো বিজয় লক্ষ্মী পুরুষ কোথাও কিন্তু আমরা শুনি না, কিন্তু আমরা শুনি বিজয় লক্ষ্মী নারী। এর অর্থ কি? শব্দের অর্থ হচ্ছে জয়ের নিয়ন্তা দেবী হিসাবে নারীকে কল্পনা করা হয়েছে। বিজয় লক্ষ্মী নারী অর্থাৎ সব সময় পুরুষকে কিন্তু কি করে? অনুপ্রেরণা দেয়, উৎসাহ দেয়,
সহায়তা করে। তাই বলছে জয়ের নিয়ন্তা দেবী হিসাবে নারীকে কল্পনা করা হয়েছে। তোমরা এটা অবশ্যই কাজটা বাড়িতে বসে করবে, যেহেতু সরাসরি তোমাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ এখন হচ্ছে না। সাম্য মহান শব্দ দ্বারা বাক্য তৈরি করবে, খাতায় লিখে রাখবে। এটা আমাদের বিদ্যালয়ে যখন খোলা হবে তখন হয়তো আমরা এগুলো দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে, বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে, এটা তোমরা খাতায় অবশ্যই লিখে রাখবে। কেমন? আরেকটি হচ্ছে সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন। এই যে কবি কাজী নজরুল ইসলাম সাম্যের এই নারী কবিতাটি আসলে সাম্যেরই গান। তাহলে এই সাম্যের গান বলতে কবি কি বুঝিয়েছেন? তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা বাসায় বসে খাতায় লিখে রাখবে। আমাদের যখন সময় হবে, সুযোগ হবে, তখন আমরা এগুলো দেখার চেষ্টা করব। মূল্যায়ন দেখো। আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এখানে ভেদাভেদ বলতে কি বোঝানো হয়েছে? কবি বলেছেন আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, এখানে ভেদাভেদ বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্ন, এটা তোমরা খাতায় লিখবে। কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন কেন? কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন কেন? তোমরা ভালো করে কবিতা পড়ে দেখবে যে কবি বর্তমান সময়কে বেদনার যুগ বলেছেন। তো কেন বলেছেন এটা তোমরা খাতায় লিখবে, লিখে রাখবে। বীরের স্তম্ভের গায়ে কোনটি লেখা নাই? তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে বীরের স্মৃতি স্তম্ভের গায়ে কোনটি লেখা নাই? এটাও তোমরা সবাই খাতায় লিখে রাখবে। বাড়ির কাজ সবাই তোমরা লিখে নাও। বর্তমানে করোনা কাল চলছে, এর জন্য আমাদের বিদ্যালয় তোমাদের নিরাপত্তার কথা ভেবে, জাতীয় নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপাতত বন্ধ রেখেছে। এর জন্য তোমাদেরকে বাসায় বেশি বেশি পড়াশোনা করতে হবে। তোমরা এটা লিখে নাও, নারী কবিতার লেখক কোন বিষয়ে ইঙ্গিত করেছেন তা ব্যাখ্যা করো। এটা বিশদভাবে তোমরা ব্যাখ্যা করে খাতায় লিখে রাখবে। অবশ্যই করবে, এটা করলে তোমরা উপকৃত হবে। আর আজকের আলোচনা এ পর্যন্তই। শীঘ্রই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বাইরে বের হবে। তো সবার আমি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই আলোচনা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।